বিশেষ করে পরিবহন ধর্মঘট নিয়ে সমালোচনা তিরস্কার, ঠিক সেই রকম একটি সময়ে ডাক্তারদের ধর্মঘটও ব্যাপক আলোচনা সমালোচনা সাথে কথা বলবেন বগুড়ার শহীদ কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাক্তার কুতুবুদ্দিন। যুক্ত হচ্ছেন তিনি বগুড়া থেকে এবং আগে থেকে আছেন শাকুল হোসেন শাপা, আছেন শাহনাজ বেগম। শাহনাজ বেগম, যদি অন্যরা তাদের হামলা আক্রমণ দাবি দেওয়া নিয়ে প্রতিবাদ করতে পারে তাহলে কেন চিকিৎসকরা পারবেন না? দুটো কারণ হতে পারে না। প্রথম কারণটি হচ্ছে চিকিৎসকরা ওথ নিয়ে চাকরি করেন এবং দ্বিতীয় কারণ হচ্ছে জনসেবামূলক। চিকিৎসকরা কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে অ্যাড্রেস করেন রোগীকে, একেবারে তারাই কিন্তু হসপিটালগুলোতে ফার্স্ট অ্যাড্রেস করেন ওরাই, ওদের মাধ্যমে ওরা কাজ শিখছে কিন্তু ওদেরকে দিয়ে করানো এটাই রেওয়াজ বিভিন্ন মেডিকেল কলেজ। তাদের যে দাবি দেওয়া রয়েছে তারা ধর্মঘটে যাবেন, এটি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে তাদের হাতে মানুষের জীবন। আমরা কিন্তু ডাক্তারদের বলি নেক্সট টু গড, কারণ আমাদের কোনো সাধারণ মানুষের হাতে কোনো অস্ত্র নেই, সাধারণ মানুষের কিছু জানা নেই, জ্ঞান নেই, শিক্ষা নেই, এমনকি অনেকের অর্থবিত্ত নেই। তো সেই জায়গাটিতে শেষ ভরসায় স্থল হন ডাক্তাররা। আমি শুধু আজকে একটি কথাই বলবো, আমি একটু আগে বলছিলাম যে আমার খুব ভালো লেগেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যে অমিত চাকমা এসেছিলেন, উনি একটি কথা বলেছেন যে আমি শুধু আপনাদের কাছে একটি জিনিস চাই, আপনারা যে শিক্ষিত তার প্রমাণ সমাজে রাখবেন। আমরা যে শিক্ষিত, আমরা যে জ্ঞানী বুদ্ধিমান মানুষ তার প্রমাণ আসলে আমাদের রাখা উচিত। সিরাজগঞ্জ থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন আলাউদ্দিন সরকার নামে এক রোগী। তার দুই ছেলে মেয়েকে গত 19 ফেব্রুয়ারি ইন্টার্নি চিকিৎসকদের মারধরের শিকার হতে হয়। এটির প্রতিরোধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কলেজের ছাত্রলীগ সভাপতি সহ 4 জনকে ওই কলেজে ইন্টার্নশিপ 6 মাস স্থগিত রাখা হয়েছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করতে। এই 4 জনের মধ্যে কুতুবুদ্দিন আপনিও একজন, আমি যে নামের তালিকা দেখতে পাচ্ছি। কেন রোগীর সন্তানদের বা স্বজনদের সাথে মারধরের মতো ঘটনা ঘটে যায়? প্রায়শই ডাক্তারদের এরকম পরিস্থিতিতে আমরা দেখি। এক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। আমার শ্রদ্ধেয় ম্যাডাম যিনি আছেন উনি যেটা বললেন, দুটো কারণে আমরা ধর্মঘটে যেতে পারি না এবং দুটো ঘটনা, এবং আপনি বলেছিলেন যে অন্যরা যদি যেতে পারে আমরা কেন যেতে পারি না, এই উত্তর নিয়ে কথা বলবো। না না না, আমি বলেছি যেতে পারে কিন্তু মানে ওইভাবে না, কিন্তু বৃহত্তর অর্থে না, যেতে পারে বিষয়টা, শপথের বিষয়টা। এই ক্ষেত্রে আমি মনে করি আমি ডাক্তার, একজন সচিব বা একজন পুলিশের এসআই বা একজন সাংবাদিক যখন নিজের কর্মক্ষেত্রে প্রবেশ করে সেও কিন্তু সাবকনসিয়াস বা কনসিয়াস, অবচেতন বা চেতন মনে একটা নিয়ে আসে যে আমি আমার কর্মক্ষেত্রে আমার দায়িত্বটা সর্বাধিকভাবে পালন করার চেষ্টা করবো। আমরাও আমাদের দায়িত্বটা পালন করার জন্যই চেষ্টা করে আসছি। এই ক্ষেত্রে মাননীয় মুস্তাফিকা সাহেব যে কথাটা বলেছেন যে আমরা কতটা করতে পারি এই বিষয়ে বা আমরা আমাদের সাথে, আমি আবার একটু পরিষ্কার করছি প্লিজ, আপনি একটু মিস ইন্টারপ্রেট করেছেন। এটি আমি বলেছি ওইভাবে বৃহত্তর ভাবে যেতে পারে না। আমরা যদি সরাসরি প্রশ্ন করি কুতুবুদ্দিন, আপনার যে দায়িত্ব, আমি সাংবাদিক হিসেবে যদি একটা প্রতিবেদন না করি মানুষ তথ্য বঞ্চিত হবে। আপনি যদি আমি মুমূর্ষু অবস্থায় চিকিৎসা না দেন আমি মারা যাব, এই দায়িত্বটা আপনারা বোধ করেন কিনা? অবশ্যই দায়িত্বটা যদি বোধ না করতে, বাংলাদেশ গত 1 বছর আগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যে 10টা গোল ছিল তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম গোল স্বাস্থ্য সেক্টর সম্পর্কে, এবং বাংলাদেশ যে কয়েকটা গোল অর্জন করেছে প্রত্যেকটা গোল কিন্তু স্বাস্থ্য সেক্টর থেকেই আসছে। এবং স্বাস্থ্য সেক্টর থেকে এটা এমনি আসেনি, কোনো লবিং এ চলে আসেনি, এটা আমাদের কর্মকাণ্ডের কারণে চিকিৎসকদের এবং বিশেষ করে যারা আমরা ইন্টার্ন চিকিৎসক, যারা ইনিশিয়াল, আপনারাই বলছেন ইনিশিয়াল প্রিলিমিনারি যে চিকিৎসা আমরা দিই, ইমার্জেন্সি ট্রিটমেন্টটা, ওটা আমরা দিয়ে আসছি বলেই কিন্তু মৃত্যু হাকুমে দিলে যাচ্ছে একজন মানুষ। এই সাফল্যের দাবিতে কি আপনি রোগীর স্বজনদের মারধর করে সেটির বিচার শাস্তি এড়িয়ে যেতে পারেন? না, একইভাবে আমি এই কথাটা বলতে পারি যে কোন একটা বিশেষ এলাকার হয়ে বা কোনো ক্ষমতার অপব্যবহারের দায়িত্ব নিয়ে কেউ কি আমার একজন নারী কৃষককে কটু কথা বলতে পারে? এই অধিকার কি তাদের আছে? এবং যদি তারা বলতে পারে এই অধিকার, আপনারা বলেন যে হ্যাঁ তাদের আছে, তাদের ক্ষমতার জোরে, তাহলে আমি কি এই কথাটা বলতে পারি না? আমি একজন সাধারণ মানুষ হিসেবে এবং আমার ওই চিকিৎসক বোনটার বড় ভাই হিসেবে বা আপন ভাই হিসেবে বা কলিগ হিসেবে আমি ওর পাশে দাঁড়াতে পারি না? আমি ওর জন্য প্রতিবাদ করতে পারি না? তাহলে ওই অধিকারটাকে আমি ন্যূনতম মানুষ হিসেবে পাচ্ছি না? তাৎক্ষণিকভাবে রোগীর সেবা দেওয়াটা জরুরি নাকি প্রতিবাদটা প্রতিষ্ঠিত করা জরুরি?
এখন এই ক্ষেত্রে আমি একটু একটা কথা বলি, সাগর রনি দম্পতি হত্যা 4 বছর পরও যদি আপনারা 2-3টা করে ফিচার দিতে পারেন 4 মাস পর পর, তাহলে তাৎক্ষণিকভাবে আমার বোনের গায়ে কেউ একজন হাত দিতে যাচ্ছে, আমার বোনকে নিয়ে কেউ একজন উল্টাপাল্টা বক্তব্য করছে, আমি কেন তাৎক্ষণিকভাবে ওটার প্রতিবাদ করতে পারবো না? তার মানে হচ্ছে আপনারা চান বিচার নিজের হাতে তুলে নিতে, আইন না, নিজের হাতে তুলে নিতে? আমরা অবশ্যই চাচ্ছি না, এবং এই জন্যই আমরা গত অনেকদিন ধরে আপনারা নিজেরাই বলছেন যে বিভিন্নভাবে এই ঘটনাগুলো ঘটে আসছে, আমরা বিভিন্নভাবে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষে চলে যাচ্ছি। আমরা সারাদিনে এত বেশি পেশেন্ট রিসিভ করি যে, এবং আমরা সবাই জানি টারশিয়ারি গভর্নমেন্ট মেডিকেলে যারা আছেন, যারা রোগী হিসেবে ভর্তি হন, আপনারাই বলছেন তারা আর্থিকভাবে অসমর্থ, তার মানে তারা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, তারা অনেক ম্যানার হয়তো জানেন না। এটা জেনে নিয়েই আমরা যখন 3rd ইয়ার উঠি, কমিউনিটি মেডিসিন নামে একটা সাবজেক্ট পড়ি, ওখানে আমরা শুধুমাত্র বিহেভিয়ারাল সায়েন্সটাই শিখি এবং কাউন্সিলিং আমরা ভালো মতোই করি। তারপরে যখন কিছু কিছু সংঘর্ষের ঘটনা ঘটছে, আমরা যখন একটু পর্যালোচনা করি জিনিসগুলো, তখন দেখা যায় কি এর পিছনে একটা কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার। যাদের সাথে ঘটনাটা হচ্ছে ওরা নিজেদেরকে কোনো এক বিশেষ ক্ষমতার উপরে, নিজেদের আমাদের উপরে পরিষ্কার ডাক্তার কুতুবুদ্দিন, পরিষ্কার। জি, যখন এরকম কোনো ঘটনা ঘটে, যে সেটা যে সেক্টরেই হোক, প্রথম কাজ হচ্ছে আপনি যদি মনে করেন আপনার উপর অন্যায় আচরণ করা হয়েছে, আপনি কর্তৃপক্ষের কাছে বা কোথাও তার প্রতিকার চাইবেন। আপনারা কি এই চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার বা যাই করা হোক তার কোনো প্রতিকার চেয়েছেন? কোথায় চেয়েছেন? এবং পাননি বলে কি আলটিমেটাম দিয়ে সময় দিয়েছেন যে এর মধ্যে প্রতিকার না হলে আমরা ধর্মঘটে যাব, সেরকম কি করেছেন? এই বিষয়ে আমি বলি, আমি 1 বছর ধরে ইন্টার্ন করছি, ঠিক আছে? এই সময়ের মধ্যে ছোট বড় এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা তখন সরাসরি প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসনকে বলেছি, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিলেন। এই ঘটনার 1 মাস আগে আমাদের হৃদরোগ বিভাগে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যারের সাথে দুর্ব্যবহার করা হয়, তখনও আমরা কিন্তু কোনো ধরনের সংঘর্ষে জড়াইনি, এবং আমরা স্যারকে গিয়ে বললাম, প্রশাসনকে গিয়ে বললাম যে ব্যবস্থা নেন, এবং আমরা একটা লিখিত দিয়েছিলাম। ওই লিখিত আমাদের কাছে এখনো আমাদের রুমে আছে, স্যারের কাছেও আছে, যদি আপনারা দেখতে চান প্রশাসনের কাছে দেখতে চান। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কুতুবুদ্দিন, পরিষ্কার আপনার প্রতি সহানুভূতি, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, কোনো বাস্তবতায় মেডিকেল কলেজ হাসপাতালে, মেডিকেল কলেজে পড়ে, ইন্টার্ন পর্যন্ত পড়ে, রাষ্ট্রের ট্যাক্সের বিশাল বিনিয়োগ নিয়ে আপনারা পড়েন, সবচেয়ে মানবতার পেশায় আপনারা পড়েন, কোনো বাস্তবতায় কারোর গায়ে আপনি হাত তুলতে পারেন কিনা? না, এখন আমি এই কথা একটু বলি, কোন বাস্তবতায় জনগণের ট্যাক্সে যদি আমি করি, বাংলাদেশে সরকারি মেডিকেল আছে 27টা, আর বাংলাদেশে আপনি ডাক্তার কুতুবুদ্দিন, পড়াশোনা করছি, আমি ডাক্তার অবশ্যই, এবং আমি আমার ডাক্তারের পদটাকে সবসময় সমুন্নত রেখেছি, কিন্তু যে অবস্থাতেই হোক আমরা সমুন্নত রাখার চেষ্টা করেছি। কিন্তু অবস্থাটা যখন এমন আসছে যে কেউ একজন আমার বোনের শরীর নিয়ে কথা বলে, কেউ একজন যখন আমার বোনের শরীরে আঘাত করতে চায়, আমার ভাইয়ের শরীরে আঘাত করছে, এবং 1বার 2বার না, 12বার হচ্ছে আমার ইন্টার্নদের সাথে, বিভিন্ন মেডিকেল ইন্টার্নদের সাথে। কিছুদিন আগে ঢাকা মেডিকেলের একজন মেয়ে ইন্টার্ন যখন রোগীর স্বজনকে সরে যেতে বলে, তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয় এবং তার হাত কেটে যায়, এই ছবিটা কিন্তু আপনাদের কাছেও আছে। তাহলে আপনি এখন আমাকে বলেন, কোন বাস্তবতায় ওরা এই সিদ্ধান্তটা নিতে পারে যে আমি একজন ইন্টার্ন চিকিৎসককে ছুরি মারতে যাবো বা জানালার কাজ দিয়ে আঘাত করতে যাবো? আর ঠিক তখন আমি কি ওই বাস্তবতা চিন্তা করবো যে আমি একজন রোগীর চিকিৎসা দিতে গিয়ে আমি খুন হয়ে যাচ্ছি? আমি কি এই বাস্তবতা চিন্তা করবো? নাকি আমি এই বাস্তবতা চিন্তা করবো যে রোগীর চিকিৎসাটা অবশ্যই আমি দিব, আমি ওটার জন্যই আমি আপনি একজন ডাক্তার, আপনার কথা আমি পুরোপুরি বিশ্বাস করছি, আমি কোনো প্রশ্ন তুলছি না যে ঘটনাটি আপনি বাড়িয়ে বলছেন বা ভিন্ন ধরনের বর্ণনা দিচ্ছেন। আমাদের এখানে সীমাবদ্ধতা, আমরা ভিকটিম পরিবারের কাউকে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু আমার একই সাথে আস্থা আছে আপনার যে মন্ত্রণালয়, তাদের যে তদন্ত প্রক্রিয়া, সেটির প্রতি আমার ধারণা আপনারও আস্থা আছে, এবং তারা তদন্ত করে নিশ্চিত হয়েছে যে আপনারা অপরাধী, আপনারা সেখানে অপরাধ করেছেন। কেমন অপরাধ করেছেন? অপরাধ করেছেন হৃদরোগে আক্রান্ত একজন বাবা, তাকে দেখতে এসেছে তার 2 সন্তান, এবং বাংলাদেশের যে কঠিন বাস্তবতা, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সেটি আমরা জানি। এই হাসপাতালে অনেক কষ্ট করেই আপনারা চিকিৎসা দেন, সেই হাসপাতালে দাঁড়িয়ে সেই রোগীর সন্তানদেরকে মারধর করতে হলো আপনাকে? না, এখন আমার এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে একটা কারেকশন হবে, হৃদরোগ না, উনি ব্রেন স্ট্রোক করে এসেছিলেন। আরো ভয়াবহ অবস্থা। হ্যাঁ, আরো ভয়াবহ অবস্থা অবশ্যই, এবং আমরা ওভাবে চিকিৎসা তাকে দিয়েছিলাম। এই ক্ষেত্রে আমার একটা কথা হচ্ছে, আমরা যদি মার দেওয়ার মতো অবস্থায় না থাকতে পারি, তাহলে ওর বাবা মৃত্যু সজ্জায় ও কিভাবে আমার একজন নারী চিকিৎসকের কাছে গিয়ে অশালীন কথাবার্তা বলার মতো অবস্থায় থাকে? এবং যদি ও ওরকম অবস্থায় থাকার মতো অবস্থায় থাকতে পারে, ওই কাজটাও করতে পারে, তাহলে ও যখন মৃত্যু সজ্জায় মৃত্যু পথযাত্রী বাবাকে পাশে রেখে এই কাজগুলো করছে, তখন
আমার বোনের যখন শরীর নিয়ে কথা হচ্ছে, আমার বোনের ইজ্জত নিয়ে কথা হচ্ছে, তখন কেন আমি এটা প্রতিবাদ করবো না তাৎক্ষণিকভাবে? কথার প্রতিবাদ কথা না হয়ে কেন মারপিটে করানো? কারণ হচ্ছে তারা কথা বলেনি, তাদের কথার মাঝখানে যখন আমার একজন পুরুষ ছোট ভাই যখন সহকর্মী যখন এটা দিতে গেল, বললো আপনি এমন কেন করছেন, আপনি করতে পারেন না, তখন সে তার কলার ধরে তাকে মারতে থাকে এবং আরেকজন তাকে পিছন থেকে মারতে থাকে, এবং এটাই সত্য ঘটনা। আর তদন্ত কমিটির কথা যেটা আপনারা বলছেন, একটু আগে শান্তনু ভাই, বা আমি ওনার নামটা আসলে ঠিক বলতে পারছি না, যিনি আমাদের সাথে আছেন, উনি একটা কথা কিন্তু খুব সুন্দর কথা বলেছেন যে পরিস্থিতি এখন এমন যে সবাই নিজের দিকে সবকিছু নিতে চায়। তদন্ত কমিটির প্রতি আমাদেরও আস্থা ছিল, কিন্তু তদন্ত কমিটি আমাদের আস্থার কতটুকু মূল্যায়ন করেছেন এই বিষয়ে আমরা যথেষ্ট সন্দেহান, কারণ সবাই নিজের দিকেই নিতে চায়। শাহনাজ এবং বেগম, আপনার চাচ্ছে। প্রশ্ন। কুতুবুদ্দিন সাহেব, আমার একটা প্রশ্ন ছিল। এটি হচ্ছে যে আপনি অনেকগুলো ঘটনা বিচ্ছিন্নভাবে যেগুলো ঘটেছে বিভিন্ন সময় এবং এগুলো ঘটে আমরা জানি সাংবাদিক হিসাবে, এগুলোর উদাহরণ দিয়েছেন। এই সবগুলোর কোনোটি কি সংগঠিত অপরাধ? এটি তো আপনি নিজে জানেন যে আপনারা এমন একজন, মানে ধরেন আমার কোনো আত্মীয় মুমূর্ষু অবস্থায় আছে, আমি যে অবস্থায় থাকি আপনিও একই অবস্থা থাকেন, আমরা আপনাকে ভরসা করি এবং যখন নাকি উত্তেজিত হয়ে যাই, এই ঘটনাটি স্বাভাবিক। কোনো ঘটনাই কিন্তু সংগঠিত না। একজন রোগী তার কিভাবে আচরণ করছেন এটা কিন্তু খুব কঠিন, আপনি নিজেও এটা পড়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই সবগুলো ঘটনাকে ধরে আপনারা তো কয়েক ঘন্টার কর্মবিরতি দিতে পারেন, কিছুদিন কর্মবিরতি দিতে পারেন, আপনি একেবারে পুরোপুরি ভাবে হসপিটালকে অকেজো করে দিবেন। বা যে প্রশ্নটি সারাদিন গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ এটা উঠেছে, হ্যাঁ। সেটি হচ্ছে পরিবহন ধর্মঘটের সাথে আপনাদের এই ধর্মঘটকে কোনো তুলনা পার্থক্য করছে নেই। জনগণ, কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না। আপনারা কি বলেন? জিম্মি কেন করছেন সবাইকে? না, এটা একটা ভুল কথা যে আমরা কাউকে জিম্মি করছি। আমি একটা কথা বলে থাকি, একটা টার্সিয়ারি মেডিকেল হাসপাতালে 5 ধাপে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। প্রথমে সে ইএমও হয়ে আসে, তারপর ইন্টার্নাল রিসিভ করে, সিএ থাকেন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থাকেন, রেজিস্ট্রার থাকেন, অনারারি মেডিকেল অফিসার থাকেন, ডিপ্লোমা অফিসার থাকেন, ডিপ্লোমার স্টুডেন্ট থাকেন। তো আমরা একটা ছোট একটা যন্ত্র মাত্র, এই বিশাল যন্ত্র। আপনি তো initial, আপনি তো initial। হ্যাঁ, আমি ইনিশিয়াল। এখন আমি তাহলে- ইনিশিয়াল না থাকি, না থাকলেও দায়িত্ব আরেকজন ইনিশিয়াল পালন হচ্ছে। খুব কম তো না। হ্যাঁ, খুব কম না, ঠিক এটাই কথা। আরেকটা কথা যেটা আপনি বললেন যে সংগঠিত না, এখানে একটা কথা বলি, আপনি অবশ্যই একটা আবাসিক এলাকায় থাকেন, এই আবাসিক এলাকাতে মাঝে মধ্যে কোনো না কোনো সময় জরুরি ঘটনা সংগঠিত হচ্ছে। এখন আপনি যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন, আপনার আবাসিক এলাকায় বিভিন্ন government- না, না, ডাক্তার কুতুবুদ্দিন, আমার দুইটা ছোট প্রশ্ন পরিষ্কার। ডাক্তার কুতুবুদ্দিন, দুইটা ছোট প্রশ্ন। সেটা হচ্ছে আপনার ব্যাচ জানতে চাই, কোন ব্যাচের শিক্ষার্থী আপনি? কত সাল থেকে পড়ালেখা শুরু করেছেন মেডিকেলে, যদি বলতে কোনো অসুবিধা না থাকে, এবং কোন অঞ্চলে আপনার বাড়ি? আমার বাসা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে। আমি 2009-10 সেশনে, আমি 2010 সালের জানুয়ারি 10 তারিখ থেকে সুইজার মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার জন্য যোগদান করি, এবং গত বছর জুলাই মাসের প্রফেশনাল পরীক্ষায় আমি পাশ করে জুলাই 17 তারিখ থেকে ইন্টার্নশিপে চিকিৎসা সেবায় নিয়োজিত করেছি। অনেক ধন্যবাদ কুতুবুদ্দিন আমাদের সাথে যুক্ত কমেন্ট দিতে চাই, সেটা হলো কমেন্টটা নিয়ে আমরা বিরতিতে যাবো। আমি নিজে একজন চিকিৎসক। আমি এখন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে কাজ করি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে। তারপরেও আমি চিকিৎসক বলে চিকিৎসকের পক্ষ নিয়ে সবকিছুকে জাস্টিফাই করব না, কিন্তু দায় কিন্তু উভয় দিকের থাকতে হবে। একটা দেশে কোনো একটা পেশাকে আপনি আইসোলেটেড ওয়েতে শুধু ভালো হতে পারবেন না। বাংলাদেশে একদম শুরু থেকে এদেশে আসলে জিম্মিতন্ত্র জিন্দাবাদ এই স্টাইল চলছে। সরকার পরিবহন জিম্মি করে যাত্রীকে, ডাক্তার জিম্মি করে রোগীকে, যে যাকে পারছে করছে। এর বাইরে সমাধানের পথ বের করতে হবে। কিন্তু তারপরও আমি খুব আশাহত হলাম আপনি ডাক্তার হিসেবে যে মন্তব্য দিলেন, আমি খুব আশাহত হলাম। আমার কথাটা শেষ করতে হবে। তারপরও যেহেতু ডাক্তাররা জীবন চিকিৎসা করে, যিনি রোগী ইমার্জেন্সিতে আসেন তার স্বজন দুর্ঘটনা কবলিত কিংবা স্ট্রোক করা, হার্ট অ্যাটাক করা, তারা একটা নতুন কিছু শাখা আমার বিরতির সময় সেইখানে তাদের যে মেন্টাল স্ট্যাটাস থাকে, তারা রেগে যাওয়া অব্যবস্থাপনা দেখে চিকিৎসকের উচিত সেটা ঠান্ডা মাথায় সেটা নিরসন করে চিকিৎসা দেয়া। তার প্রতিবাদে তাদের মতো হওয়াটাও চিকিৎসকদের কাজ নয়। আমার ধারণা প্রথম লাইনে সেটি পরিষ্কার করেছিলেন শাহনাজ বেগম। আমরা অনেক সাধু সন্তের মতো চিকিৎসক চিনি এই বাংলাদেশে, যারা চিকিৎসা দেন প্রতি মুহূর্তে আমাদের